ক্লাসে করেছিলাম। তারপরের পার্ট আমরা শুরু করব। আজকে পড়বো আমরা বিভিন্ন প্রকল্পগুলো, কোন নদীতে কি ধরনের প্রকল্প রয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, বারবার বিভিন্ন পরীক্ষাতে প্রচুর প্রশ্ন এসেছে, এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে। এবং দেখবো ভারতের ম্যাপের সাহায্যে যে কোন রাজ্যের মধ্যে কোন নদীতে কোন প্রকল্পগুলো রয়েছে এবং কোন রাজ্যে অবশ্যই, সেটা আমরাও সঙ্গে সঙ্গে জেনে নেব। তো যারা চ্যানেলে এখনো যুক্ত হওনি অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলে যুক্ত হয়ে যাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা মনে হচ্ছে যে না বাড়ি থেকে ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিতে পারছো না, সামনে ডব্লিউবিপি বা এসএসসি জিডি কে সামনের পরীক্ষা রয়েছে, তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এখানে আশ্রমিক কোচিং সেন্টার, এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে। অল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্টুডেন্টরা এখানে এসে পড়াশোনা করে এবং তাদের মাঠ, ফিজিক্যাল এবং রিটেনের জন্য প্রিপারেশন দেওয়া হয়। শুধুমাত্র ভর্তির সময় অল্প কিছু সামান্য পরিমাণে ভর্তি ফি নেওয়া হয়, আর থাকার জন্য বা ইলেকট্রিক বিলের জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না, শুধুমাত্র মিল চার্জ বাবদ যে টাকাটা। আর চাকরি পাওয়ার পরে আমরা টাকা নিই। তো যারা মনে করছো যে এই অপরচুনিটিটা নিতে চাও, তাহলে পরে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, এবং যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারো যে কিভাবে আমরা পড়াশোনা করাই। আর যদি মনে হয় যে না আমরা ভাওতাবাজি করছি, কোনো রকম ভাবে ভুলভাল করছি, তুমি আসো এখানে এসে দেখো, দেখার পরে তোমার চাইলে মন চাইলে পরে ভর্তি হবে, না হলে পরে তোমার দরকার নেই ভর্তি হওয়ার। আর তারাই আসবে যারা মনে করবে যে না আমাকে চাকরিটা পেতে হবে, এবং সেই মানসিকতা নিয়ে যদি আসার চিন্তা ভাবনা থাকে, তাহলে পরে যোগাযোগ করো, আদারওয়াইজ তোমাদের যোগাযোগ করতে হবে না। তো চলো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব বিভিন্ন প্রকল্পগুলো। রোহিত, বসো বসো। প্রথমে আমরা দেখব পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদী, যারা এখানে বাঁকুড়ার আছে তারা ভালো করেই জানে, ময়ূরাক্ষী নদী, তাই তো? ময়ূরাক্ষী নদী, এটা পশ্চিমবঙ্গে। আর এই প্রকল্পের নাম হচ্ছে ময়ূরাক্ষী প্রকল্প। প্রকল্পটার নামও হচ্ছে ময়ূরাক্ষী প্রকল্প। ওকে, ময়ূরাক্ষী প্রকল্প। তাহলে দেখো ময়ূরাক্ষী নদীটা এরকম ভাবে আমাদের ইসের থেকে উৎপন্ন হয়েছে, হুগলিতে এসে মিশেছে। এখানে হুগলি নদী হুগলিতে এসে মিশেছে, মানে ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে ঝাড়খণ্ডের ভিতর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে হুগলির সঙ্গে মিশেছে। তো এখানে যে প্রকল্পটা রয়েছে তার নাম হচ্ছে ময়ূরাক্ষী প্রকল্প। এরপর ফারাক্কা, যেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ফারাক্কাটা কোথায়, এইখানে ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছেই হচ্ছে ফারাক্কা বাঁধ। এবং সেই প্রকল্প, আগে একটু তোমাদের জানা উচিত যে প্রকল্প, নদী প্রকল্প কাকে বলা হয়। যখন একটা নদীতে, ধরো একটা নদী, এই যে একটা নদী আসছে, নদীর উপর এখানে বাঁধ দিচ্ছি, নদীর উপর বাঁধ দিচ্ছি, বাঁধটা দেওয়ার উদ্দেশ্য থাকে বিভিন্ন রকম উদ্দেশ্যগুলো। সেগুলো কি কি? এট ফার্স্ট জলসেচ, অর্থাৎ এই নদীর জল আটকে যেন বিভিন্ন জায়গায় জলসেচ করতে পারি। 2 নম্বরে হচ্ছে কি, যাতায়াত ব্যবস্থা, এর উপর দিয়ে ধরো রেল ব্রিজ তৈরি করা হয়, সেতু তৈরি করা হয়, যাতায়াতের সুবিধা এপাশ থেকে ওপাশে। 3 নম্বরে হচ্ছে মাছ চাষ করা হয়, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে জলবিদ্যুৎ, এই যে জলটাকে আস্তে আস্তে ছাড়া হয়, দেখবে ফারাক্কা বা যে কোনো প্রকল্পে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে প্রকল্পগুলো করা হয়, মেন উদ্দেশ্য থাকে হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, ঠিক আছে। অর্থাৎ এই নদীর গেট লাগিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে জল ছাড়া হয়, এবং স্পিডে জল ছাড়া হয়, অল্প জায়গায় দিয়ে স্পিডে জল ছাড়া হয়, এবং নদীকে খরস্রোতা তৈরি করে, এবং সেখানে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করে। তাহলে জলবিদ্যুৎ উৎপাদন, মাছ চাষ, তারপর হচ্ছে যাতায়াত ব্যবস্থা, এবং পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। ওই বাঁধের চারপাশে এলাকা, যেমন মুকুটমণি বাঁধ যাও, ওখানে কিন্তু অনেকে ঘুরতে যায়, ঠিক আছে। তো তোমার হচ্ছে এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে যখন একটা নদীতে বাঁধ দেওয়া হয়, তখন তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। ক্লিয়ার? তো বহুমুখী নদী পরিকল্পনা, যেমন আমরা ফারাক্কা, এটা গঙ্গা নদীতে পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে দেখলাম আমরা ম্যাপের মাধ্যমে বুঝবো, কিন্তু সবকিছু ম্যাপের মাধ্যমে বুঝবো। তারপরে দেখো চলে যাব হীরাকুদ, সরি কংসাবতী। এটা কংসাবতী আমাদের হুগলি নদীতে এসে মিশেছে, ঠিক আছে। হুগলি নদীতে মিশেছে কংসাবতী পশ্চিমবঙ্গে।
আর কংসাবতী প্রকল্প নদীর নাম অনুসারেই প্রকল্প, এগুলো অতটা ইম্পর্টেন্ট নাই, আর ইম্পর্টেন্ট থাকলে পরে তো বোঝাই যাচ্ছে কংসাবতী নদী প্রকল্প। হীরাকুদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে নোট ডাউন করবে অবশ্যই। ঠিক আছে, কোথায় অবস্থিত হীরাকুদ? কোন নদীতে বলো? মহানদী, মহানদী এবং ভারতের দীর্ঘতম নদী বাঁধ এবং মাটি দ্বারা তৈরি, এটা মহানদী মাটি দ্বারা তৈরি। ঠিক আছে, হীরাকুদ, হীরাকুদ প্রকল্প যেটা মহানদীর উপর, এটা উড়িষ্যাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা নোট ডাউন অবশ্যই রাখবে, কোশ্চেন প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। যে ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? কি লাইভ চলছে না? হীরাকুদ। ওকে, তো হীরাকুদ কোন নদীতে? অবশ্যই এটাকে নোট ডাউন করবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ভারতের দীর্ঘতম নদী প্রকল্প এবং এটা মাটি দ্বারা, যদি পরীক্ষায় দেয়, কংক্রিট না, এগুলো মাটি দ্বারা তৈরি হয়েছে এবং ভারতের মধ্যে দীর্ঘতম, লম্বায় অনেক বড়, মহানদীতে অবস্থিত। তারপরে তেহেরি প্রকল্প, এটাও খুব ইম্পর্টেন্ট, ভাগীরথীতে। ঠিক আছে, তেহেরি বাঁধ উত্তরাখণ্ড ভাগীরথী নদীতে অবস্থিত, তেহেরি প্রকল্প, এটাও ইম্পর্টেন্ট, এটাও নোট ডাউন করবে। তেহেরি প্রকল্প জাস্ট মনে রাখবে কোন নদীতে? উত্তরাখণ্ডে ভাগীরথী নদীতে তেহেরি প্রকল্প। তারপরে পং বাঁধ প্রকল্প বিপাশা, ঠিক আছে, এটা পাঞ্জাবে, বিপাশা নদী কোথাটা? পাঞ্জাবের ভিতর দিয়ে, অত ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখবে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো, তেহেরি আর হীরাকুদ, যেগুলো বলে দেবো। আর এদিকে হচ্ছে ফারাক্কা পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এইগুলোকে ভালো করে নোট ডাউন করবে এবং ভালো করে দেখো কোন জায়গায় অবস্থিত, যাতে তোমার ভুলে গেলে পরে ম্যাপটা মনে থাকলে পরে তুমি করতে পারো অ্যান্সার। চলো তারপরে হয়ে গেছে এখানে, পরের স্লাইডে যাই, দেখি কি আছে। ভাকরানাঙ্গাল মানে গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাকরানাঙ্গাল ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা, ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। এখান থেকে শতদ্রু নদী পাঞ্জাবের ভিতর দিয়ে আসছে, এই ভাকরানাঙ্গাল পাঞ্জাবে প্রকল্প। এই যে পাঞ্জাবকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তোলার মেন কারণ হচ্ছে ভাকরানাঙ্গাল প্রকল্প। কারণ এই শতদ্রু নদীর উপর বাঁধ দিয়ে প্রচুর পরিমাণে কি নিয়ে গেছে? খাল নিয়ে যাওয়া হয়েছে, এইদিকে চারিদিকে খাল নিয়ে যাচ্ছে, আর ওই খালের জল দিয়ে শেষ করে হচ্ছে চাষ করা হয়। তাহলে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম কি? ভাকরানাঙ্গাল। কোন নদীতে? পাঞ্জাবে শতদ্রু নদীতে। দেখো, এই যে ম্যাপের মাধ্যমে যদি তুমি এইভাবে পড়ো, এইভাবে দেখো, তোমার কিন্তু মনে পড়েই যাবে, তুমি ভুলবে না। আর না হলে ভাকরানাঙ্গাল ওই যদি অনলাইনার হিসাবে মুখস্থ করো, মানে এক কথায় উত্তর, ভুলে যাবে কোন রাজ্য গুলাবে। কিন্তু একবার যদি তুমি যেটাকে ওয়াচ অ্যান্ড সি, ঠিক আছে, মানে ওয়াচ দেখছো এবং মানে শুনছো সেটাকে, তাহলে কি হবে? সেটা মনে থাকবে, অডিও ভিজুয়াল যেটাকে বলা হয়। ওকে, তাহলে ভাকরানাঙ্গাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যেগুলো বলে দিচ্ছি সেইগুলো থেকেই কোশ্চেন আসবে কিন্তু। তারপরে কোশ্চেন বলো, আরে ঘাটপ্রভা, ঘাটপ্রভা প্রকল্প, ঘাটপ্রভা এটা হচ্ছে কর্ণাটকে। ঠিক আছে, এটা কাবেরী নদীর একটা উপনদী, ঘাটপ্রভা, বুঝে গেল? ঘাটপ্রভা একটা কাবেরী নদীর উপনদী। তো এই ঘাটপ্রভা প্রকল্প অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখবে কর্ণাটকে, ঘাটপ্রভা, কর্ণাটকটা মনে রাখবে। ভদ্রা প্রকল্প, ভদ্রা নদীতে, ভদ্রাবতী বা ভদ্রা নদী, ঠিক আছে, এটাও কর্ণাটকে। আর মালপ্রভা, এই যে প্রভা দেওয়া মানে কন্যা, এই দেখো এই যে জিনিসগুলো, এই তিনটে জিনিস পরপর দেওয়া আছে কেন? যে কর্ণাটকে ঘাটপ্রভা, মালপ্রভা, ঠিক আছে, ভদ্রা, এগুলো হচ্ছে সব কর্ণাটকে। প্রভা থাকলে পরে ঘাটপ্রভা, প্রভা থাকলেই মনে রাখবে কর্ণাটকে। ঠিক আছে, বুঝে নেওয়ার এইটাই উপায়, ঘাটপ্রভা, মালপ্রভা, ঠিক আছে, কর্ণাটকে। আর এগুলো হচ্ছে কৃষ্ণা, তোমার হচ্ছে কৃষ্ণা নদী, আই থিঙ্ক কৃষ্ণা নদীর উপনদী।
বুঝে গেল? কৃষ্ণা গেছে এই যে কর্ণাটক, কর্ণাটকের ভিতর দিয়ে, তাহলে ঘাটপ্রভা, মালপ্রভা এবং ভদ্রা, এই 3টে প্রকল্পই হচ্ছে কর্ণাটকে অবস্থিত। এই রাজ্যগুলো মনে রাখবে। আর এই যেহেতু নাম দেওয়া আছে, নামের সঙ্গে একই মিল আছে, এগুলো ওইভাবে দেবে না যে এটা কোন নদীতে, এটা দেবে কোন রাজ্যে অবস্থিত। বুঝে গেছে? বা কোশ্চেন যে মালপ্রভা কোন রাজ্যের মানে নদী, কর্ণাটক। বুঝে গেল? তো পরের স্লাইডে দেখি কি আছে ইম্পর্টেন্ট। ও কৃষ্ণাটা এখানে অল্পই আছে, কৃষ্ণা প্রকল্প কৃষ্ণা নদীতে, এটা কর্ণাটকে। কর্ণাটকে দেখো একটা জিনিস আমি তোমাদের আর একটা জিনিস জানিয়ে দিই, যে দক্ষিণ ভারতে বেশিরভাগ নদীগুলোতে প্রচুর পরিমাণে নদী প্রকল্প করা হয়েছে। এর প্রধান কারণ কি বলতো? দক্ষিণ ভারতের নদীগুলো যেগুলো রয়েছে, এই নদীগুলোতে প্রত্যেকটা নদীতে প্রচুর পরিমাণে প্রকল্প করা হয়েছে বা নদী বাঁধ দেওয়া হয়েছে। অ্যাট ফার্স্ট হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির অংশ। আর মালভূমি টাইপের থাকা মানে কি, উঁচু নিচু ঢেউ খেলানো, এখানে বাদ দিতে সুবিধা হয়। ঢেউ খেলানো যেখানে নিচু হয়ে গেছে সেই জায়গাটা, উঁচু জায়গাটা বাদ দিয়ে দিলাম, জলটাকে চারিদিকে আটকে দিলাম, তারপরে জল আস্তে আস্তে ছাড়লাম। 2 নাম্বার হচ্ছে এইখানে না কূপ সেচের ব্যবস্থা নেই, যেটা উত্তর ভারতে তুমি, যেমন আমাদের এখানে নলকূপ বা হচ্ছে স্যালো মেশিন যেগুলো করা হয় জল তোলার জন্য, এগুলো যে কোনো জায়গায় আমরা পুঁতে দিতে পারি, ওখানে করতে পারবে না। কারণ কি বললাম, ডেকান ট্রাপের অংশ হওয়ার জন্য এর মাটির নিচে হচ্ছে পাথুরে, অর্থাৎ ওর ভিতর দিয়ে তুমি পাইপ ঢোকাতে পারবে না, আর জলের স্তরও অনেক নিচে ওখানে তুমি, ওই জন্য। তারপরে দ্বিতীয় হচ্ছে এই নদীগুলো শুধুমাত্র বর্ষার জলে পুষ্ট, কেননা এখানে তো কোনো পাহাড়, ওইরকম উঁচু পাহাড় নেই যে বরফ গলা জল সারা বছর, যেমন গঙ্গা বা সিন্ধু, ঠিক আছে, গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র এগুলো কি হিমালয়ের হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এর ফলে কি হয়, সারা বছর ধরে জল প্রবাহিত হয়, যে ওই হিমালয়ের হিমবাহ গুলো গলে গলে জল হয়, আর সেই জল সারা বছর ধরে নদীতে প্রবাহিত হয়। আর এখানকার নদীগুলো হচ্ছে শুধুমাত্র এই বর্ষার সময় বৃষ্টি হয়, আর ওই বৃষ্টির জলে পুষ্ট, ঠিক আছে। আর ওই দেখবে যে ইসের সময়, শীতের সময় এই নদীগুলোতে তোমার কি হয়, তুমি নদীর ভিতর দিয়ে হেঁটে যেতে পারবো। কারণ তোমরা অনেকেই মনে হয় এই সিনেমাটা দেখেছো, পুষ্পা 2, ওখানে কিন্তু ওই যে লাস্টে যে ইটা চুরি করে, ঠিক আছে, ট্রাক গুলো কিসের ভিতর দিয়ে যাচ্ছিল, নদীর ভিতর দিয়ে। অর্থাৎ গ্রীষ্ম মানে বর্ষা বলছি, শীতের সময় নদীগুলো পুরো শুকিয়ে যায়, জল থাকেই না। বুঝে গেল? তো এই জন্য যে জলটা পাওয়া যায় ওই জলটাকে বিভিন্ন জায়গা বাদ দিয়ে প্রকল্প করা হয়, যাতে জলটাকে আটকে রাখা যায় এবং সারা বছর ওটাকে ব্যবহার করা যায়। বুঝে গেল? এই জন্য দক্ষিণ ভারতের নদীগুলোতে বেশিরভাগ নদী প্রকল্প গড়ে তোলা হয়েছে, প্রত্যেকটা নদীতেই প্রকল্প গড়ে তোলা হয়েছে। তো এটা হচ্ছে কৃষ্ণা প্রকল্প, কৃষ্ণা নদী কর্ণাটকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিব সমুদ্রম, পরীক্ষায় দেয় শিব সমুদ্রম একটা জলপ্রপাত, ঠিক আছে, এটা নোট ডাউন করবে। শিব সমুদ্রম কোন নদীতে রয়েছে? কাবেরী নদী, এখানে কাবেরী নদী, ঠিক আছে, আর একটু নিচে হবে এরকম ভাবে কাবেরী নদী গেছে ধরো। তো শিব সমুদ্রম জলপ্রপাত, আর ওইখানে হচ্ছে বাঁধও তৈরি করা হয়েছে, জলপ্রপাতের পাশেই বাঁধ তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে প্রচুর পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, আর সঙ্গে হচ্ছে কি জলসেচের ব্যবস্থা করা হয় সারা রাজ্যে, জলসেচে। এই কাবেরী নদীর জল চুক্তি নিয়ে কর্ণাটক আর হচ্ছে তামিলনাড়ুর মধ্যে সব থেকে বেশি বিবাদ। কারণ কর্ণাটক কি করে, তাদের যেহেতু কাবেরীটা এই অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, প্রথমে হচ্ছে কর্ণাটকের ভিতর দিয়ে গেছে, লাস্টে দিয়ে তোমার হচ্ছে তামিলনাড়ুর মধ্যে প্রবেশ করেছে। ওরা কি করছে, বেশিরভাগ জলটাকে বেশি ছাড়ছে না, বেশিরভাগ জলটাকে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে সেচের কাজে। এর ফলে কি হয়, দুই রাজ্যের রাজ্য সরকারের মধ্যে একটা মানে এই কাবেরী জল চুক্তি নিয়ে একটা গন্ডগোল, পরীক্ষায় দেয় কোশ্চেনটা, যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে কোন নদীর জল চুক্তি নিয়ে হচ্ছে বিবাদ? কাবেরী নদীর। বুঝে গেল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, কাবেরী নদীর জলপ্রপাত মানে জল চুক্তি নিয়ে হচ্ছে দুই রাজ্যের মধ্যে বিবাদ। কারণ কর্ণাটক হচ্ছে সব থেকে, কর্ণাটক তারপরে তামিলনাড়ু এই অঞ্চলগুলোতে জল পাওয়া যায় না। কয়েক বছর আগে তোমরা জানবে যে চেন্নাইতে বা ওই অঞ্চলে কর্ণাটকে জল সংকট দেখা দিয়েছিল। এর ফলে 1 লিটার জলের দাম প্রায় 100-150 টাকা হয়ে গেছিল। এই মানে 20 লিটারে যে একটা ড্রাম, তার দাম 300-400 টাকা হয়ে গেছিল, ভাবো তো। মানে সারা রাজ্য জুড়ে জলে হাহাকার। তো এই যে যে জল আমরা এত পরিমাণে কি করছি, তোমার হচ্ছে নষ্ট করে দিচ্ছি, কিন্তু অনেক রাজ্য, রাজস্থান, তারপরে
তোমার এই যে দক্ষিণ ভারতে এই রাজ্যগুলোতে জল প্রচন্ড পরিমাণে অভাব ওখানে, কারণ মাটির নিচে জল পাওয়া যায় না, পাথুরে মাটি, নিচে থেকে জল তুলতে পারবে না তুমি জল। ওই জন্য ওরা প্রত্যেকটা বাড়িতে কি করে, ছাদে হচ্ছে তোমার জল ধরে, সেই জলটা কি করে ওই পাইপ দিয়ে নিচে নিয়ে আসে, নিচে এনে বাড়িতে, ধরো বাড়িতে একটা ট্যাঙ্কি মতো করে, বড় একটা চৌবাচ্চা মতো করে, ওই চৌবাচ্চার মধ্যে সব বাড়ির জল, তারপরে ছাদের জল, সমস্ত কিছু এসে ওই চৌবাচ্চা জমা হয়, আর ওই জলকে পাম্প করে আবার ট্যাঙ্কিতে নিয়ে যাওয়া হয়, ওই জল দিয়ে চলে। আমরা কি ট্যাঙ্ক বসালেও যে নিচে খুঁড়ে, ঠিক আছে, পাইপ ঢুকিয়ে দিয়ে নিচে থেকে জল তোলা হয়, আর ওখানে পাম্পে ওই জলটা, ওই বৃষ্টির জলটাকে সংরক্ষণ করা হয়। হ্যাঁ, অবশ্যই ওটাকে পিউরিফাই করে নিচ্ছে, অ্যাকোয়াগার্ড লাগিয়ে পিউরিফাই, ওইটা খাবারের জলও ব্যবহার করছে, আবার পৌরসভা থেকে জল দিচ্ছে, ঠিক আছে, বা এইভাবে মানে সব জলই ধরো পৌরসভায় যে পিউরিফাই হচ্ছে, ওই জলকে পিউরিফাই করে আবার বিভিন্ন বাড়িতে বাড়িতে কি করছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাড়ি করতে গেলে পরে যেমন যা লাগবে, প্রথম হচ্ছে ওইটা করতেই হবে তোমাকে, তুমি বাড়ি করতে পারবা না, না হলে কন্যা, তামিলনাড়ু সরকারের পুরো একদমই, পৌরসভায় তো তুমি বাড়ি করো আর যেখানেই করো না কেন, ঠিক আছে, তোমার কি করতে হবে, এই সিস্টেমটা করে নিতে হবে। তারপরে আসি আমরা শরাবতী প্রকল্প, কর্ণাটকে শরাবতী নদী এইখান থেকে আসছে কর্ণাটকে, ঠিক আছে, এরকম জায়গায় শরাবতী নদী একটা, যেখানে যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত, এই শরাবতী নদীতে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় যে গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত কোন নদীতে, শরাবতী, আর এটা কোন রাজ্যে, কর্ণাটক। খুব ইম্পর্টেন্ট কিন্তু, কর্ণাটক মানেই হচ্ছে মনে রাখবে যে জল বন্টন, আর তামিলনাড়ু জল নিয়ে হচ্ছে সব থেকে বেশি সমস্যা, আর এইখানে হচ্ছে বিভিন্ন প্রকল্পগুলো গড়ে তোলা হয়েছে। শরাবতী নদী কর্ণাটকে অবস্থিত, শরাবতী প্রকল্প। মান্ডি প্রকল্প, বিপাশা নদী হিমাচল প্রদেশে, এই যে হিমাচল প্রদেশে বিপাশা, বিয়াস বা বিপাশা নদীতে মান্ডি প্রকল্প, ইম্পর্টেন্ট এটাও। তারপর নাগার্জুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিব সমুদ্রম আর নাগার্জুন, এই দুটো এখানে নোট ডাউন করবে ভালো করে, শিব সমুদ্রম এবং নাগার্জুন। বন্ধ হয়ে গেছে তো, ক্যামেরা তো অফ এখানে মনে হচ্ছে, লাইট জ্বলছে না তো, ঠিক আছে। নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীতে, এই যে নাগা অর্জুন, কৃষ্ণের সঙ্গে অর্জুন, আমি বারবার আগেও বলেছি, এইখান থেকে কোশ্চেন আসে, নয় জলপ্রপাত দেবে, নাহলে নদী পরিকল্পনা দেবে, ঠিক আছে। নাগার্জুন সাগর জলপ্রপাত বা নাগার্জুন সাগর প্রকল্প, এটা হচ্ছে কৃষ্ণা নদীতে, অন্ধ্রপ্রদেশে, যে কৃষ্ণা নদী, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে তৈরি হয়েছে নাগার্জুন সাগর জলপ্রপাত, আর ওই জলপ্রপাতকে কেন্দ্র করেই হচ্ছে প্রকল্পটা গড়ে তোলা হয়েছে, নাগার্জুন সাগর কৃষ্ণা নদীতে, খুব ইম্পর্টেন্ট। আর শিব সমুদ্রম কাবেরী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু, শিব সমুদ্রম আর নাগার্জুন সাগর যেগুলো বলছি সেইগুলোই ইম্পর্টেন্ট। আর এটাও ইম্পর্টেন্ট যে শরাবতী নদীটা, ঠিক আছে, গেরসোপ্পা জলপ্রপাত বা যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, পরীক্ষায় দেয়, জলপ্রপাত গুলো এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো হয়ে যাচ্ছে কিন্তু। পোচমপাত জলপ্রপাত, এটা গোদাবরী নদীতে, অন্ধ্রপ্রদেশ, অতটা ইম্পর্টেন্ট না, মনে রাখবে জাস্ট অন্ধ্রপ্রদেশে, গোদাবরী মানেই অন্ধ্রপ্রদেশে, এই যে গোদাবরী, ঠিক আছে, গোদাবরী অন্ধ্রপ্রদেশে। এবার হচ্ছে সোমাশিলা বাঁধ প্রকল্প, পেন্নার অন্ধ্রপ্রদেশে, পেন্নারা অন্ধ্রপ্রদেশে, আর একটা নদী হচ্ছে পেন্নার, মনে রাখবে এই নদীগুলো কোন রাজ্য, শুধু এখান থেকে ইম্পর্টেন্ট, অন্ধ্রপ্রদেশে পেন্নার নদীটা, পেন্না, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নেই, এইগুলো যেগুলো বললাম সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। হয়ে গেল, আমরা চলে যাবো পরের স্লাইডে, দেখি পরের স্লাইডে কি কি আছে। আচ্ছা, কয়না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়নাটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, খুব দিচ্ছে এখন পরীক্ষায়।
কয়না প্রকল্প কয়না নদীতে, এটা মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের কয়না নদীতে কয়না প্রকল্প, মনে রাখবে। এই যে মহারাষ্ট্র, কয়না নদীতে কয়না প্রকল্প, এটা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়না। ঠিক আছে, যেহেতু প্রকল্প মানেই বারবার বলছি, নদী প্রকল্প মানেই জলবিদ্যুৎ উৎপাদনের মেন কেন্দ্র, বুঝে গেল, বাদ দিয়ে তোমার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভীমা, ঠিক আছে, পবন নদীতে ভীমা প্রকল্প, পবন নদীতে, এটা মহারাষ্ট্রে, অতটা ইম্পর্টেন্ট নেই। ঠিক আছে, ভীমাটা অতটা ইম্পর্টেন্ট নেই, জাস্ট মনে রাখবে। টাটা হাইডাল, মানে টাটা যে আমাদের জামশেদজি টাটা, সেই টাটা প্রকল্প করেছে, এটা টাটা হাইড্রাল প্রকল্প ভীমা নদীতে। ঠিক আছে, এটা হচ্ছে মহারাষ্ট্রে। এটা ভীমা প্রকল্প পবন নদীতে, আর এটা ভীমা নদীতে, ভীমা একটা নদী। ঠিক আছে, ভীমা নদীতে টাটা হাইড্রাল প্রকল্প, এটা ইম্পর্টেন্ট আছে, টাটা হাইড্রাল প্রকল্প। ঠিক আছে, মহারাষ্ট্রে ভীমা নদীতে টাটা হাইড্রাল প্রকল্প। জায়াক ওয়াদি প্রকল্প গোদাবরীতে, মহারাষ্ট্রে। এই যে গোদাবরী বলছিলাম, এখান থেকে আসছে, মহারাষ্ট্রের ভিতর দিয়ে, মানে তোমার এখান থেকে উৎপন্ন হয়ে গোদাবরী আসছে। এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, খুব ইম্পর্টেন্ট, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর জন্য একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। ঠিক আছে, তারপরে উকাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উকাইটা। ঠিক আছে, উকাইটা হচ্ছে কোন নদীতে, তাপ্তি নদীতে। দেখো নর্মদা এখান থেকে গেছে, আর তার নিচে হচ্ছে তাপ্তি, কোন উপত্যকার ভিতর দিয়ে গেছে বলতো, এই কোশ্চেনটা কিন্তু বারবার দেয়। গ্রস্ত উপত্যকা, অর্থাৎ সাতপুরা, এই পাশে বিন্ধ্য পর্বত, আর এখানে হচ্ছে সাতপুরা পর্বত। হ্যাঁ, তো এইখান দিয়ে হচ্ছে প্রবাহিত হয়েছে, মনে রাখবে যে এটা হচ্ছে একটা কি, গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা কাকে বলে, যখন হঠাৎ করে কোনো অংশটা বসে যায় আর দুই পাশটা উঁচু হয়ে থাকে, ঠিক আছে, দুই পাশটাকে স্তূপ পর্বত বলা হয়, আর বসে যাওয়া অংশটাকে গ্রস্ত উপত্যকা। তাহলে গ্রস্ত উপত্যকা হচ্ছে তোমার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা এবং তাপ্তি, মনে রাখবে। তাহলে উকাই বাঁধ বা উপায় প্রকল্প তাপ্তি নদীতে, খুব ইম্পর্টেন্ট, এটা গুজরাটে, গুজরাটের এই যে তাপ্তি নদী, তাপ্তি নদীতে রয়েছে এটা। পানামা প্রকল্প গুজরাটে, পানামা নদীতে, অত ইম্পর্টেন্ট নেই। কাকরাপাড়া প্রকল্পটা ইম্পর্টেন্ট, কাকরাপাড়া একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এরপরে বিদ্যুৎ কেন্দ্রগুলো, জলবিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে কাকরাপাড়া তাপ মানে তোমার হচ্ছে তাপ্তি নদীতে, এটাও ইম্পর্টেন্ট, তাপ্তি নদীতে উকাই আর হচ্ছে কাকরাপাড়া, কাকরাপাড়া এবং উকাই খুব ইম্পর্টেন্ট। কাকরাপাড়াটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানে, কারণ এগুলো করা হয় কোথায় জানো তো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানেই মাথায় রাখবা কোনো না কোনো নদীর ধারে করা হয়, সমুদ্রের ধারে বা নদীর ধারে, কারণ প্রচুর পরিমাণে জল লাগে, আর ওই বিষাক্ত পদার্থগুলো যাতে তোমার হচ্ছে চারিদিকে ছড়িয়ে না পড়তে পারে। পরের স্লাইডে দেখবো আমরা কার্জন প্রকল্প। কার্জন প্রকল্পটা কোথায়, গুজরাটে, অতটা কার্জন নদীতে, অত ইম্পর্টেন্ট নেই। রানা প্রতাপ সাগর খুব ইম্পর্টেন্ট, এই যে এখান থেকে গঙ্গা গেছে, ভালো করে বুঝবে, আর এখান থেকে চম্বল নদী। ঠিক আছে, কিছুটা এই যে বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বতের এইখান থেকে উৎপন্ন হয়ে কিছুটা রাজস্থানের ভিতরে ঢুকেছে, তারপর হচ্ছে গঙ্গায় যে মিলিত হয়েছে। ঠিক আছে, গঙ্গার ডান তীরের একটা উপনদী চম্বল। তো রানা প্রতাপ সাগর, এটা রাজস্থানে, যে বললাম রাজস্থানে যখন ঢুকেছে এখানে, এইখানে হচ্ছে রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, রানা প্রতাপ সাগর কোন নদীতে, এটা দেখ কোন নদীতে, রানা প্রতাপ সাগর কোন নদীতে, চম্বল। আর রানা প্রতাপ মানে এই রাজা, মানে তোমার রানা প্রতাপ, প্রতাপ রানা থাকলে পরে গুজরাট বেশিরভাগই, বুঝে গেল। জহর সাগর প্রকল্প এই চম্বল নদীতে, আর একটা মানে পরপর রয়েছে রানা প্রতাপ সাগর, জহর সাগর, এখানে পরপর অনেকগুলো, কারণ সব জল নিয়ে যাওয়া হচ্ছে কোথায়, রাজস্থানের মরুভূমি অঞ্চলের ওইদিকে সব
কি করার জন্য? সেচের কাজে ব্যবহার করার জন্য। বুঝা গেল? রানা প্রতাপ সাগর, তারপর জহর সাগর খুব ইম্পর্টেন্ট কিন্তু চম্বল নদীতে। তার মধ্যে রানা প্রতাপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো ইম্পর্টেন্ট, জহর সাগর, রানা প্রতাপ সাগর। জহর সাগর, রানা প্রতাপ সাগর চম্বল নদীতে খুব ইম্পর্টেন্ট, রাজস্থানে দুটোই। তারপরে হাসদেও বাঙ্গো, হাসদেও বাঙ্গো প্রকল্প, হাসদেও নদীতে, এটা মধ্যপ্রদেশে, এখানে মধ্যপ্রদেশে। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নেই, জাস্ট মনে রাখবে। তাওয়া প্রকল্প, তাওয়ার, এটাও মধ্যপ্রদেশে, তাওয়া নদীতে। এগুলো ছোট ছোট নদী তো, এগুলো আমরা নাম অতটা শুনি না, কিন্তু ছোট ছোট নদী, এগুলোতে প্রকল্প করে তোলা হয়েছে। অত ইম্পর্টেন্ট নেই, এখান থেকে এই দুটোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, চম্বল নদীতে রানা প্রতাপ সাগর আর হচ্ছে জহর সাগর। গঙ্গাসাগর প্রকল্প, এটাও চম্বল নদীতে, মধ্যপ্রদেশে। আমি কি বললাম? চম্বল নদীটা এখানে বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়ে কিছুটা গুজরাটে যায়নি, সরি, রাজস্থানের ভিতর দিয়ে, উত্তরপ্রদেশের ভিতর দিয়ে কোথায় দিয়ে পড়েছে? গঙ্গাতে পড়েছে। ম্যাপের মাধ্যমে ভালো করে বোঝো, গঙ্গাতে পড়েছে। তো এখানে আর একটা হচ্ছে গঙ্গাসাগর প্রকল্প, মানে গঙ্গাসাগর মানে পশ্চিমবঙ্গ বলে দিও না জানো, ঠিক আছে? গঙ্গাসাগর প্রকল্প, এটা চম্বল নদীতে, মধ্যপ্রদেশে। এরপর আমরা যাব পরের স্লাইডে, দেখি কি আছে ইম্পর্টেন্ট। চলো, সালাল প্রকল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। যেগুলো বলবো সেগুলো যেন ভালো করে একদম নোট ডাউন করবে। সালাল প্রকল্প, চেনাব, চেনাব নদী, যেটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে? চেনাব নদী জম্মু কাশ্মীরে। তো এই সালাল প্রকল্প জম্মু কাশ্মীরে চেনাব নদীতে, নদীটার নাম ভালো করে চেনাব নদী, চেনাব নদীতে সালাল প্রকল্প। উড়ি পাওয়ার প্রকল্প, এটাও জানি। উড়িটা কোথায়? কিছুদিন আগে উড়ি দুর্ঘটনা আমরা জানি, তাই তো? তো উড়ি হচ্ছে ঝিলাম নদীতে, উড়ি প্রকল্পটা ঝিলাম নদী। আর ঝিলাম নদী মানেই জম্মু কাশ্মীর, আর ঝিলাম নদীর তীরেই অবস্থিত হচ্ছে কি? শ্রীনগর শহর, তাই তো? তো ঝিলাম নদীতে উড়ি আর হচ্ছে সালাল খুব ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখবে, কারণ উড়িটা বর্তমানে নামে উঠে আসছে, দিতে পারে এইভাবে কোশ্চেন স্ট্যাটিক জিকে হিসাবে, ঠিক আছে? কোন নদীতে দিয়ে দিল? ঝিলাম। উড়ি প্রকল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইদ্দুক্কি ভেরি ভেরি মানে খুব ইম্পর্টেন্ট, ইদ্দুক্কি প্রকল্প পেরিয়ার নদী, কেরলে। কারণ কেরল থেকে আমরা সেরকম পাইনি এখনো পর্যন্ত, এখানে পেরিয়ার নদী এদিক থেকে উৎপন্ন হয়ে এই দিকে যে পড়েছে, এই যে কেরল রাজ্যে, ঠিক আছে? পেরিয়ার প্রকল্প মানে পেরিয়ার নদীতে ইদ্দুক্কি প্রকল্প খুব ইম্পর্টেন্ট। যেগুলো বলছি সেগুলো নোট ডাউন করবে অবশ্যই। ইদ্দুক্কি প্রকল্প পেরিয়ার নদীতে। আর সারা জীবনে আর কোনো কিছু করতে হবে না যে নদী প্রকল্প কিভাবে পড়বো, এইভাবে জাস্ট পড়ে রাখো। এইভাবে প্রত্যেকটা ক্লাস শেষ করে দেখো, ভারত সম্পর্কে এমন কোনো কোশ্চেন তোমার অজানা থাকবে না পরীক্ষার হলে। কেরলে পেরিয়ার নদী, আর ওই সাইলেন্ট ভ্যালিটাই পেরিয়ার নদীর অবস্থিত, সাইলেন্ট ভ্যালি, যেটা সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল জানো তো? সাইলেন্ট ভ্যালি অর্থাৎ আমাদের পরিবেশ বাঁচাও কতগুলো আন্দোলন রয়েছে, তার মধ্যে হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন কোথায় হয়? উত্তরাখণ্ডে। গাছ কেটে ফেলছিল বলে গাছে গ্রামের মানুষজন, হ্যাঁ, গাছ জড়ি ধরে। চিপকো আন্দোলনের নেতা কি ছিল? সুন্দরলাল বহুগুণা। আর একটা হচ্ছে বৈষ্ণবী আন্দোলন, মনে রাখবে, ওই যে সেই লরেন্স বিষ্ণই। বৈষ্ণবী আন্দোলন হচ্ছে রাজস্থানে, অর্থাৎ ওই যে ওরা কি ওইখানকার, হ্যাঁ, কৃষ্ণ মৃগয়াত বা হচ্ছে ওই যে হরিণ, কৃষ্ণাশা হরিণ যেগুলো রয়েছে, এবং ওই পরিবেশ বাঁচানোর জন্য ওরা একটা আন্দোলন করেছিল, পরিবেশ বাঁচানো নিয়ে। এটাও খুব ইম্পর্টেন্ট। আমি 4টে পরিবেশ বাঁচাও আন্দোলন বলে দিচ্ছি, এইগুলোই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। একটা বললাম উত্তরাখণ্ডে চিপকো, চিপকো। রাজস্থানে বৈষ্ণবী, রাজস্থানে কি বললাম? বৈষ্ণবী আন্দোলন। আর মধ্যপ্রদেশ, এখানে হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা নদীকে মেধা পাটেকর, এটা মনে রাখবে, মেধা পাটেকর নর্মদা বাঁচাও, অর্থাৎ নর্মদা নদীর উপর প্রচুর বাঁধ দেওয়া হচ্ছিল, বাঁধ দিয়ে নর্মদার যে স্বাভাবিক প্রবাহ এটাকে কি নষ্ট করে দেওয়া হচ্ছিল, এবং এর ফলে ওই বাঁধ দেওয়ার জন্য কিনা অনেকগুলো, হ্যাঁ, অনেকগুলো গ্রাম তোমার হচ্ছে কি ডুবে যাচ্ছিল, কারণ ওই জলটাকে আটকে রাখা হচ্ছে, ডুবে যাচ্ছিল। তো এর প্রতিবাদে শুরু হয় হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন, মেধা পাটেকর, খুব ইম্পর্টেন্ট।
আর একটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এই পেরিয়ার নদী এবং তার আশেপাশে যে জঙ্গল, ওইখানে প্রচুর পরিমাণে হাতি এবং বন্যজন্তুরা, এবং সাইলেন্ট কেন বলা হচ্ছে, একদম পরিবেশের স্তব্ধ অঞ্চল, ঠিক আছে, কিন্তু এইখানে বিভিন্ন প্রকল্প গড়ে তুলতে তুলতে কি করছিল, ওইখানকার পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছিল, এবং এইটাকে বাঁচানোর জন্য আন্দোলন শুরু হয়, যেটা সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তাহলে পেরিয়ার নদীতে ইদ্যুক্কি প্রকল্প খুব ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো বলছি এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। মিলিয়ে পরীক্ষার হলে যে জিওগ্রাফি থেকে যদি এখান থেকে কোশ্চেন আসে, আমি যা ক্লাস করাচ্ছি তার বাইরে থেকে কোশ্চেন আসে কিনা। তারপরে হচ্ছে কুন্ডা প্রকল্প, কুন্ডা নদী তামিলনাড়ু, অত ইম্পর্টেন্ট নেই, জাস্ট মনে রাখবে, ঠিক আছে। রামগঙ্গা প্রকল্প, রামগঙ্গা নদী উত্তরপ্রদেশ, ঠিক আছে। রামগঙ্গা হচ্ছে গঙ্গার একটা উপনদী, উত্তরপ্রদেশের, ঠিক আছে, অবস্থিত। গন্ডক প্রকল্পটা ইম্পর্টেন্ট, মানে গন্ডক নদীতে উত্তরপ্রদেশ, মানে গন্ডকটা কোন রাজ্যে দেয়। রামগঙ্গা, গন্ডক এগুলো সবই হচ্ছে গঙ্গার উপনদী। রামগঙ্গা, গন্ডক, চম্বল, তারপরে হচ্ছে যমুনা, ঠিক আছে, কোশি, এগুলো হচ্ছে গঙ্গার সব উপনদী। ক্লিয়ার? নোট ডাউন হয়ে গেছে এখানে? পরের রামগঙ্গা এখানে তো, আচ্ছা এই পর্যন্ত হয়ে গেল। পাঞ্চেত প্রকল্প দামোদর খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে যারা ডব্লিউবিপির উপর মানে জোর দিচ্ছ, পশ্চিমবঙ্গের যে নদী প্রকল্পগুলো আরো আমি পশ্চিমবঙ্গ যখন করাবো আরো ভালো করে করাবো, ঠিক আছে। তো পাঞ্চেত বাঁধ দামোদর নদীতে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে পরীক্ষায় দেয় কোন দুটো রাজ্যের মধ্যে। পাঞ্চেতটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে, এখানে এরকম জায়গায় ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে এই নদী প্রকল্প গড়ে উঠেছে, বুঝে গেল? আর চম্বল উপত্যকা মানেই হচ্ছে কি, ওই যে বললাম মধ্যপ্রদেশ আর রাজস্থান, ঠিক আছে, মধ্যপ্রদেশ আর রাজস্থান। তো চম্বল, চম্বল নদীর উপর আগে যেটা রানা প্রতাপ সাগর আর জহর সাগর, ওই দুটো খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর চম্বল নদী উপত্যকা, এটা চম্বল নদী তো জানি। তুঙ্গভদ্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুঙ্গভদ্রা কার উপনদী? গোদাবরীর, ঠিক আছে। এই যে গোদাবরী নদী, গোদাবরী নদী, তো তুঙ্গভদ্রা এইখান থেকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতেও, এখান থেকে তুঙ্গভদ্রা নদী এইখান থেকে আসছে, গোদাবরী থেকে এইভাবে আসছে, বোঝা গেল? তো তামিলনাড়ুতে কিছুটা রয়েছে, আর একটু নিচে হবে, ঠিক আছে, আরো এই দিক থেকে আসছে। তো এই নদীটা তুঙ্গভদ্রা হচ্ছে কর্ণাটক, এই যে কর্ণাটকের মধ্যে পড়ছে, এই দেখো কর্ণাটক, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে কি এই প্রকল্পটা গড়ে উঠেছে, খুব ইম্পর্টেন্ট। তুঙ্গভদ্রা হচ্ছে এখান থেকে দেবে কার উপনদী? গোদাবরী। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, তুঙ্গভদ্রা কার উপনদী? গোদাবরী, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশের মধ্যে। মাটাটিলা প্রকল্প, বেতোয়া, বেতোয়া নদীটা মনে রাখবে, বেতোয়া এটা হচ্ছে গঙ্গার একটা উপনদী, ঠিক আছে। উত্তরপ্রদেশ এখান থেকে উৎপন্ন হয়ে গঙ্গা যে মিলিত হয়েছে। মাটাটিলা প্রকল্প এটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে, এখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মধ্যে এই প্রকল্পটা রয়েছে, ঠিক আছে। মাটাটিলা প্রকল্প কি নদীতে? এই বেতোয়া পরীক্ষায় দেয়, বেতোয়া নদীটা কার উপনদী? কোশ্চেন দেয়, যেটা আমি বলে দিচ্ছি, বেতোয়া হচ্ছে গঙ্গার উপনদী। এই যে দেখো চম্বল, গঙ্গা, চম্বল, তারপরে বেতোয়া, কোশি, রামগঙ্গা, ঠিক আছে, ঘাট, তোমার হচ্ছে কালীগণ্ডক, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কার? গঙ্গার উপনদী। নর্মদা সাগর, নর্মদা নদীতে, এ তো জানি আগে। নর্মদা নদীতে নর্মদা সাগর প্রকল্প ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা মধ্যপ্রদেশ এবং গুজরাট, এই যে নর্মদা এখান থেকে আছে, ঠিক আছে, মধ্যপ্রদেশ, এই যে মধ্যপ্রদেশের মধ্যে পড়ে, আবার গুজরাটের মধ্যে পড়ে, ঠিক আছে, নর্মদা প্রকল্প। দুর্গাপুর ব্যারেজ, ডিবিসি, যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা দেখে যে কোশ্চেনটা আসে মনে রাখবে হচ্ছে কোন নদীর কোন নদী পরিকল্পনাকে মানে সামনে রেখে ডিবিসি তৈরি করা হয়, যেটা কোশ্চেন আসে। এটা হচ্ছে আমেরিকার একটা নদী, ঠিক আছে, কি দাঁড়াও, টেনেসি, টেনেসি প্রকল্প, ঠিক আছে। টেনেসি প্রকল্পের উপর বেস করে হচ্ছে এই ডিবিসি, মানে টেনেসি নদীর উপর, টেনেসি বাঁধটা যেভাবে দেওয়া হয়েছিল বা প্রকল্পটা করা হয়েছিল, তাকে একদম পুরো কপি করে ডিবিসি তৈরি করা হয়।
এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা কোশ্চেন আসে, যে টেনেসি নদী, এটা মনে রাখবে জাস্ট, যে টেনেসি যে নদীর প্রকল্প সেটা উপর বেস করে হচ্ছে ডিবিসি তৈরি করা, দামোদর ভ্যালি কর্পোরেশন। 1948 আই থিঙ্ক 1948-এ ই করা হয়, যেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, পাঞ্চেত বাদ উড়িষ্যা, সরি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড, ডিবিসি উড়িষ্যা মানে ঝাড়খণ্ড সরকার আর পশ্চিমবঙ্গ সরকার মিলে, ঠিক আছে। দুর্গাপুর ব্যারেজ, সর্দার সরোবর, সর্দার সরোবর মানে গুজরাট, ঠিক আছে। মহারাষ্ট্র, এই তিনটে রাজ্যেই হবে, দাঁড়াও দেখিয়ে নিচ্ছি, শেষ হয়ে গেছে এটা। মধ্যপ্রদেশ, নর্মদা নদীতে, এইটাই ছিল লাস্ট, ঠিক আছে, এটাই ছিল লাস্ট, নর্মদা নদীতে। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটু ক্লাসটা শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে, আর নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি মনে হয় বাড়ি থেকে ঠিকঠাকভাবে প্রিপারেশন হচ্ছে না, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করো, এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত ব্যবস্থা রয়েছে। রিটেনের পাশাপাশি আমরা ফিজিক্যাল ট্রেনিং মানে খুব যত্ন সহকারে স্টুডেন্টদের করানো হয়। তো মনে যদি হয় যে না বাড়ি থেকে প্রিপারেশনটা ঠিকঠাকভাবে আমরা নিতে পারছি না, তাহলে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের সিট সংখ্যা খুবই সীমিত এবং স্টুডেন্ট প্রতি বছরই আমাদের সাকসেস রেট খুব ভালো। তোমরা এসে দেখতে পারো, তারপরে যদি মনে হয় যে না এখানে থেকে আমার সাকসেসটা আসবে, তাহলে ভর্তি হবে, আদারওয়াইজ তোমার ভর্তি হওয়ার দরকার নেই। বন্ধ করে দাও। এ বাবা, এ কি করে রাখছে, এই যে এটা তো ই হয়ে গেল। হ্যাঁ,